আমি এবার আস্তে আস্তে মোবাইলে চলে আসলাম। মোবাইলে আসতে গেলে সবার আগে জিআর ভ্যালু জানতে হবে। জিআর ভ্যালু, জিআর ভ্যালু কোনটা? জিআর ভ্যালু কথার অর্থ হচ্ছে গ্রাউন্ড ভ্যালু, যে গ্রাউন্ড ভ্যালু কত আছে। গ্রাউন্ড ভ্যালু দেখার দুটো নিয়ম, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়োস, একটা হচ্ছে রিভার্স বায়োস। ফরওয়ার্ড বায়োস কি, রিভার্স বায়োস কি? তুমি আমাকে ফোন করলে যে সিম কাজ করছে না, বা আমি তখন বলবো ওই টিপের জিআর ভ্যালু কত বলো, অর্থাৎ গ্রাউন্ড ভ্যালু মান কত আসছে সেটা বলো। আমি দেখিয়ে দিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, আমার মিটার আমি ডায়োড মোডে রেখেছি, এটা ধরো ভোল্টেজ মোড। ভোল্টেজ মোড এই ডায়োড মোড। ডায়োড মোড মানে তোমাদের বিপ মোড, বিপ আওয়াজ করে দুটো কাঁটা এক জায়গায় করলে, সেটাই হচ্ছে ডায়োড মোড। আমার দুটো কাঁটা ভালো করে দেখো, ফরওয়ার্ড বায়োস, রিভার্স বায়োস আর জিআর ভ্যালু কি জিনিস। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টরে যদি পজিটিভে পজিটিভ রাখি, এইটা ধরো পজিটিভ, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, নেগেটিভ মানে গ্রাউন্ড, গ্রাউন্ড, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ মানে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়োস। আর এই কাঁটাটা যখন উল্টে ধরবো, নেগেটিভে লাল কাঁটা আর পজিটিভে ব্ল্যাক, সেক্ষেত্রে কিন্তু এটা রিভার্স বায়োস। তোমাদের ফরওয়ার্ড রিভার্স জানার কোনো দরকার নেই, মাথা যদি না নিতে পারে। তোমরা শুধু এটুকু জানো যে লাল কাঁটা যদি গ্রাউন্ডে রাখা হয়, উল্টে গেলে সেটাকে তোমার ফরওয়ার্ড বায়োস বলবে, এই রিভার্স বায়োস বলবে, আর সঠিক থাকলে ফরওয়ার্ড বায়োস বলবে। জিআর ভ্যালুটা কি জিনিস? জিআর ভ্যালু কথার অর্থ গ্রাউন্ড ভ্যালু। এটা খুবই গুরুত্বপূর্ণ, মোবাইল সার্কিটে প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে যে গ্রাউন্ড ভ্যালু কি। গ্রাউন্ড ভ্যালু দেখার জন্য সব সময় মাথায় রাখবে যে রেড কাঁটা গ্রাউন্ডে থাকবে। তার কারণ হচ্ছে তোমাদের মিটারগুলোতে, আমার মিটারে রিডিং আসছে, তোমাদের মিটারগুলোতে কি হবে, যাদের একটু কমা মিটার আছে 600 650 এরকম রেঞ্জের মিটার, তাদের ক্ষেত্রে কি হবে, 1 আসবে, 1 জাস্ট, অর্থাৎ নেগেটিভে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ মানে গ্রাউন্ড, সবসময় যে কোনো গ্রাউন্ডে দিয়ে দেবে নেগেটিভ। আর পজিটিভে যখন দেবে, দেখো আমি নেগেটিভ পজিটিভে দেওয়ার সাথে সাথে 195 এসছে, এরকম এসছে একটা রিডিং। তোমার ক্ষেত্রে যদি ঠিকঠাক থাকে সেট, তাহলে কিন্তু ওই লাইন যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 1 আসবে তোমাদের মিটারগুলোতে, যাদের কমা মিটার ব্যবহার করছো। কিন্তু তোমাদের সমস্ত লাইন চেক হবে এইভাবে যে রেড কাঁটাটা গ্রাউন্ডে থাকবে, রেড কাঁটা গ্রাউন্ডে থাকবে, বাকি সব লাইন চেক হবে ব্ল্যাক দিয়ে। যেখানেই চেক করো তুমি, এই ধরো ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর তো রেড কাঁটা আমি গ্রাউন্ডে রেখেছি,
এই এক ক্যাপাসিটরের একটা মাথা গ্রাউন্ডের সাথে আছে, শর্ট দেখাচ্ছে, আর একটা মাথা, এই দুটোই শর্ট দেখাচ্ছে, কারণ এই সার্কিটটাই গন্ডগোল আছে এই কারণে। এই যে ভ্যালু আসছে। রেড কাঁটা সব সময়ের জন্য গ্রাউন্ডে থাকবে। দুটো একটা সেকশন আছে যেখানে রেড কাঁটা তোমাকে ঘুরিয়ে ধরতে হবে, সেটা আস্তে আস্তে বলে যাব। ডিসপ্লের একটা সেকশন আছে ভিএসপি ভিএসএন লাইন, ওখানে একটু উল্টে ধরতে হবে, কিন্তু তোমার মূল আগে সূত্রটা জেনে নাও, পরে ব্যতিক্রম যা যা আছে ব্যতিক্রম অটোমেটিক্যালি তোমরা বুঝতে পারবে। যখন ডিসপ্লে সেকশন দেখানো হবে তখন তোমাদের দেখানো হবে যে কোনখানটায় কাঁটা উল্টে ধরতে হয়, কিন্তু মূল চেক করার একটাই সিস্টেম, রেড কাঁটা সবসময় গ্রাউন্ডে থাকবে, আর এই কাঁটা দিয়ে তোমার লাইন চেক হবে। আমি ধরো বললাম স্পিকারের পয়েন্টে কত জিআর ভ্যালু আছে আমার বলো, তখন তোমাকে জিআর ভ্যালু বের করতে গেলে রেড কাঁটাটা গ্রাউন্ড আর তোমার স্পিকারের একটাই লাগাতে হবে, দ্বিতীয়টাই টাচ করতে হবে। ঠিক আছে, এখানে কোনো রিডিং নেই, তার মানে তার কারণ হচ্ছে এই সার্কিটটার আইসি তোলা আছে এই কারণে। ঠিক আছে, এখানে রিডিং কত আসছে সেটা তোমাকে বের করতে হবে, করে আমাকে বলতে হবে যে এত রিডিং আসছে। তুমি ধরো এখানে ধরো একটা টাচের কানেক্টর আছে ধরো, এই তো গ্রাউন্ডে তুমি রেড কাঁটা রাখলে, এই আইসি, এখানে সার্কিটেও কোনো আইসি নেই। আচ্ছা, এই সার্কিটটাতে আইসি আছে। এখানে ধরো একটা সেন্সর লাইন, তো আমি তোমাকে বলবো যে তোমার জিআর ভ্যালু কত আছে বলো তোমার ইয়ার স্পিকারের, তখন তোমাকে কি চেক করতে হবে, গ্রাউন্ডে একটা রাখতে হবে, এই গ্রাউন্ডে একটা রাখতে হবে, আর এটা ধরো এয়ার স্পিকারের লাইন, এখানে একটা দিলে, এখানে একটা দিলে, তুমি বলবে যে সামথিং আমার এত আসছে, এই 562, এটাতে 565, 64, এটাকে বলা হয় জিআর ভ্যালু, গ্রাউন্ড ভ্যালু এটাকে বলা হয়। এই যে ভ্যালুটা আসবে যে কোনো সেকশন থেকে, এটাকে গ্রাউন্ড ভ্যালু বলা হয়, এটা মাথায় রাখবে। জিআর ভ্যালু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কোনো ক্ষেত্রে প্রত্যেকটা লেগের জিআর ভ্যালু নিতে হবে, প্রত্যেকটা লেগের জিআর ভ্যালু নিতে হবে, এরকম প্রত্যেকটা লেগের। জিআর ভ্যালু নিতে হবে, এটাকে বলা হয় জিআর ভ্যালু, এটা মাথায় রাখতে হবে। জিআর ভ্যালু সব ক্ষেত্রে লাগবে, কিন্তু জিআর ভ্যালুর ওপরে কিন্তু তোমার ফোন রিপেয়ার হবে। জিআর ভ্যালু বলো, আচ্ছা ফোন টেস্টিং মুড, এটা ভালো করে সবাই বুঝে নাও যে ফোন টেস্টিং মুড, একটা ফোন কয় রকম মুডে টেস্ট করা যায়। যে আপনার স্পিকারের প্রবলেম হচ্ছে, তো স্পিকারের প্রবলেম চেক করার জন্য কয়টা মুড আছে, যে কোনো ফোন 3খানা মুডে চেক হয়, মাথায় ভালো করে এটা নিয়ে নাও যে কোনো ফোন 3খানা মুডে চেক হয়। নাম্বার 1, কুল টেস্টিং। কুল টেস্টিংটা কি? কুল টেস্টিং হচ্ছে জিআর ভ্যালুর কাজ, অর্থাৎ কুল টেস্টিং এ তোমাকে জিআর ভ্যালু নিতে হবে। কুল টেস্টিং এ ফার্স্ট স্টেপ হচ্ছে কুল টেস্টিং, তারপরে হট টেস্টিং, তারপরে ডায়োড মুডে চেকিং। এটা হচ্ছে ডায়োড মুড নয়, ওটাকে বলা হয় তোমার রেজিস্ট্যান্স মুড, ওহম মুডের টেস্টিং হয় ওটা।
আমি দেখাচ্ছি আস্তে আস্তে। কুল টেস্টিং যে কোনো সমস্যার সবার আগে কুল টেস্টিং। কুল টেস্টিংটা কি, যে আমাদের এই যে পিনগুলো, এই পিনগুলো পারফেক্ট রিডিং আসছে কিনা, এই পিনগুলোতে পারফেক্ট রিডিং আসছে নাকি, এটাই হচ্ছে কুল টেস্টিং। কুল টেস্টিং করার জন্য সবসময় গ্রাউন্ডে রেড কাটা, আর যে সেকশনের পরীক্ষা করব আমি, ধরো আমি ডিসপ্লে সেকশনের নিয়ে কথা বলবো, তো রেড কাটা গ্রাউন্ডে দিলাম, আর ডিসপ্লের এই প্রত্যেকটা লাইন টেস্ট করতে হবে, প্রত্যেকটা লাইন টেস্ট করতে হবে। এইবার দেখা যাচ্ছে এই লাইনটা সিপিইউ এর সাথে যুক্ত আছে, এটা তুমি বর্ণীয়তে বুঝতে পারবে যে কোন কোন লাইন রিডিং আসবে, কোন কোন লাইন রিডিং আসবে না। যে লাইন রিডিং আসবে সেই লাইন কোনো না কোনো আইসির সাথে যুক্ত আছে। এইবার ইনকেস তোমার এই লাইনটাতে রিডিং আসার কথা, তো এখানে রিডিং না এসে কি হচ্ছে, এখানে কোনো রকমের কানেকশানই নেই, মানে তুমি মিটার দেওয়ার পর কোনো রকমের কানেকশান দেখাচ্ছে না, 0 0ই দেখাচ্ছে। তার মানে এখানে রিডিং আসার কথা, অথচ এখানে রিডিং আসছে না। তার মানে আইসি থেকে এই পর্যন্ত যে লাইনটা এসছে, এই লাইনটা কোনো রকমের ছাড়া আছে। অর্থাৎ এখানে কুল টেস্টিংয়েই ধরা পড়ে যাবে যে এই লাইনটা ওপেন আছে। ওপেন কথার অর্থ কাটা, অর্থাৎ এই রেজিস্ট্যান্স এখান দিয়ে এই পর্যন্ত লাইন যাচ্ছে, এই রেজিস্ট্যান্সটা যদি উঠে যায় এখান দিয়ে, বা পুড়ে যায় বা ভেঙে যায়, এখান দিয়ে লাইনটা কাট হয়ে যাবে, এখান দিয়ে লাইনটা কিন্তু কাট হয়ে যাবে। ঠিক জিআর ভ্যালু নেওয়ার সময় ফার্স্ট হচ্ছে কুল টেস্টিংয়ে মানে জিআর ভ্যালু নেওয়া, যে সবার জিআর ভ্যালু ঠিক আছে নাকি। তোমরা হয়তো ভাবছো যে এর জিআর ভ্যালু কত আসা দরকার, এটা তো আমি জানি না। এই সমস্ত কিছু কিন্তু বর্ণীয়তে দেওয়া আছে, এবং তুমি কাজ করতে করতে তোমার কিন্তু অভিজ্ঞতা চলে আসবে। এই যে এটা ধরো ডিএমডিপি লাইন, তো এই ডিএমডিপি লাইনে ধরো আমার এই সার্কিটে ধরো এটা ডিএমডিপি লাইন আছে, তো এই গ্রাউন্ডে একটা রাখলাম, ডিএমডিপি লাইনে রেড কাঁটাটা দিলাম, আর একটা কাঁটা আমি ডিএমডিপি লাইনে দিলাম। এই টিএক্স লাইনে ধরো দিলাম, এখানে ধরো টিএক্স লাইন টেস্ট করতে, এখানে কিন্তু লাইন থাকার কথা, তো লাইন আছে, ঠিক আছে, কারণ এটা কোনো না কোনো আইসির সাথে যুক্ত আছে, তো এখানে কোনো না কোনো জিআর ভ্যালু অবশ্যই থাকতে হবে। জিআর ভ্যালু নেই এর মানে লাইনটা কাটা আছে। এইবার কি হয়, এইখানে দেখো এই লাইনের সাথে এই ক্যাপাসিটর যুক্ত আছে কি, আচ্ছা এই ক্যাপাসিটরের মাথা গ্রাউন্ড, আচ্ছা এই ক্যাপাসিটর, এই লাইনটা দেখো, এই লাইনের সাথে কিন্তু এই ক্যাপাসিটর যুক্ত করা আছে। এইবার যদি এই ক্যাপাসিটর গ্রাউন্ডের সাথে আছে, কিন্তু এইখানে কিন্তু রিডিং আসার কথা আমার গ্রাউন্ডে, যখন আমি রেড কাঁটাটা দেব আর এখানে যখন আমি রিডিং নেব, এখানে রিডিং আসার কথা, কিন্তু এই সার্কিটটায় ফল্ট আছে বলে এখানে রিডিং আসছে না ধরো। তো এখানে রিডিং আসার কথা, রিডিং না এসে এই পিনটা শর্ট দেখাচ্ছে, এই পিনটা শর্ট দেখাচ্ছে। এর অর্থ হলো যে এই ক্যাপাসিটর যেটা গ্রাউন্ডের সাথে আর এই লাইনের সাথে যুক্ত আছে, এই কোনো ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে। তাহলে আমরা কুল টেস্টিংয়ে জিআর ভ্যালু নেওয়ার সময় যদি এই পয়েন্টটায় যদি জিআর ভ্যালু আসার জায়গায় শর্ট আসে,
তখন আমাকে ওই লাইনটা ওই পয়েন্টটাকে আগে রিপেয়ার করতে হবে, যে ওই লাইনটা কোথা থেকে কোথায় গিয়েছে, ওই লাইনে কোন কোন ক্যাপাসিটার ডায়োড আছে, কে শর্ট আছে, ওটাকে রিপেয়ার করতে হবে। এটা কিন্তু কুল টেস্টিংয়ে ধরা পড়বে। এটাই হচ্ছে কুল টেস্টিং, যে প্রত্যেকটা পয়েন্টের জিআর ভ্যালু নেওয়া। যে সেকশনের প্রবলেম, তোমার ধরো মাইক কাজ করছে না, তো মাইকের যদি 3টে পয়েন্ট থাকে তো 3টে পয়েন্টের জিআর ভ্যালু, যেখানে যেখানে জিআর ভ্যালু আসার কথা সেখানে যদি জিআর ভ্যালু না আসে তাহলে নিশ্চয়ই লাইন কাটা আছে। আর জিআর ভ্যালুর জায়গায় যদি সেখানে শর্ট হয়, গ্রাউন্ডের সাথে বিপ দেয়, তাহলে তুমি মনে করবে যে ওটা তোমার ওই লাইনটা শর্ট হয়ে গেছে কোথাও না কোথাও, ওই লাইনটা তোমার রিপেয়ার করতে হবে। এটা কিন্তু কুল টেস্টিংয়ে ধরা পড়ে গেল। কুল টেস্টিংয়ে লাইন ওপেন আছে কিনা, লাইন কেটে গিয়েছে কিনা আইসি থেকে ওই টিপ পর্যন্ত, পয়েন্ট পর্যন্ত, আর লাইনটা শর্ট আছে কিনা, এই দুটো জিনিস কিন্তু কনফার্ম হয়ে যাবে তুমি। এবার এই দুটো জিনিসই যদি তোমার ধরা পড়ে যায় তাহলে তোমার কুল টেস্টিংয়েই তোমার ওই সমস্যার সমাধান হয়ে গেল। এইবার হট টেস্টিং, তাহলে আমার কুল টেস্টিংয়ে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমি হট টেস্টিংয়ে কেন যাব? হট টেস্টিংয়ে আমি তখন যাব যখন কুল টেস্টিংয়ে আমার সমস্ত মান ওকে আছে, আমার লাইন শর্ট নেই, আমার এই লাইনটা কোথাও কাটা নেই, ওপেন হয়ে নেই, কাটাও নেই, আর লাইন শর্টও নেই। আমার এই ধরো এই লাইনটা চলার জন্য, ডিসপ্লেটা চলার জন্য এই কটা পয়েন্ট যা যা আসার কথা, ভ্যালু সবই ঠিকঠাক আসছে, তারপরেও কিন্তু আমার ডিসপ্লে কাজ করছে না। সব ঠিকঠাক আর পরে না আছে, এটা শর্ট আছে নেই, আবার এটা কোনো শর্টও নেই, আবার এটা ওপেন হয়ে নেই, আইসি থেকে লাইন আছে, জিআর ভ্যালু আছে, তারপরেও ডিসপ্লেটা কাজ হচ্ছে না, ডিসপ্লেতে ছবি আসছে না। এইবারে কিন্তু দরকার আমাদের হট টেস্টিংয়ের। হট টেস্টিংটা কি জিনিস? হট টেস্টিং আমাদের হট টেস্টিং তখনই করব যখন কুল টেস্টিংয়ে সব মান ওকে পাবো, সব জিআর ভ্যালু ওকে পাবো, তখন গিয়ে হট টেস্টিং করব। কারণ সব কিছু ওকে আছে, আইসি থেকে কানেক্টর পর্যন্ত লাইন ঠিক আছে, কোনো লাইন শর্ট নেই, তারপরেও আমাদের ডিসপ্লে কাজ করছে না। তার অর্থ হলো আমাদের ডিসপ্লেটা খারাপ হতে পারে, তো ডিসপ্লে অলরেডি তো আমরা আগে চেক করে নেবই, চেঞ্জ করে 2-3টে, ওটা সবাই আগে করেই নেবে। তার মানে আমাদের কি হচ্ছে, লাইন ঠিক আছে কিন্তু ওই লাইনে আইসি, যে আইসিটা ওই ডিসপ্লেটাকে কন্ট্রোল করছে, হতে পারে ওই আইসিটা সাপ্লাই দিচ্ছে না, ওর আসা যাওয়া রাস্তা ঠিক আছে কিন্তু ওর যে খাবারটা প্রয়োজন সেই খাবারটা ওই আইসি সাপ্লাই দিচ্ছে না, যার জন্য গ্রাফিক্সটা যখন ওই আইসিটা ওকে না দিচ্ছে, রাস্তা ঠিক থাকলে কি হবে, সে যদি না দেয় তোমার, তাহলে তুমি রাস্তা কি করবে? ও পাঠাবে, তবেই তো ওনা ওই রাস্তা দিয়ে আসবে। রাস্তা শর্ট নেই, রাস্তা কাটা নেই, কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু তবুও ডিসপ্লে কাজ করছে না, তখন কিন্তু আমাদের হট টেস্টিং করতে হবে। হট টেস্টিং কিভাবে করবে? সব সময় মনে রাখবে, উইদাউট ব্যাটারি কুল টেস্টিং হয়। উইদাউট ব্যাটারি, শুধুমাত্র গ্রাউন্ড ভ্যালু নেওয়ার জন্য, জিআর ভ্যালু ঠিক আছে নাকি সেটা নেওয়ার জন্য কুল টেস্টিং হয়। হট টেস্টিং যখন করতে হবে, ফোন অন অবস্থায় করতে হবে। একদম মাথায় এটা ভালো করে গেঁথে নাও যে হট টেস্টিং সব সময় অন অবস্থায় হবে, এবং ডিসপ্লে তো অন করলেই ডিসপ্লেতে লাইট আসার দরকার, গ্রাফিক্স আসার দরকার, তো অন করলেই অন অবস্থায় ডিসপ্লে চেকিং হবে। তোমার হট টেস্টিং কখনো তোমার উইদাউট ভোল্টেজে হবে না। যে ফোন ডেট আছে তাতে হট টেস্টিং কীভাবে করতে হবে, চার্জিং কেবলটাকে ইনজেক্ট করে দাও, সার্কিটে ভোল্টেজ সার্কুলার স্টার্ট হয়ে যাক, তারপরে হট টেস্টিং হবে। একটা স্পিকার সেকশনে যখন হট টেস্টিং করা হবে, যে স্পিকারের জিআর ভ্যালু ঠিক আছে, সবই ঠিক আছে, শর্ট নেই কোনো রকম, স্পিকার টিপ বা স্পিকারের যে পয়েন্ট, জিআর ভ্যালু ঠিক আছে, তো হট টেস্টিং করতে গেলে স্পিকারে আগে তোমাকে ফোন অন করতে হবে এবং গান বাজাতে হবে, গান বাজিয়ে তারপরে গিয়ে ওখানে টেস্ট করতে হবে যে আমার গান বাজানোর পরে যতটা ভোল্টেজ এই টিপে আসার কথা সেই ভোল্টেজ আসছে কিনা, যতটা ফ্রিকোয়েন্সি আসার কথা ততটাই ফ্রিকোয়েন্সি আসছে কিনা। আমি এক এক করে বর্ণীয়তে দেখিয়ে দেবো, বর্ণীয়টা তো অন হচ্ছে না। ধরো
অফ অবস্থায় তো ডিসপ্লের কোনো কাজ নেই না, তাহলে অফ অবস্থায় এখানে কোনো রকম ভোল্টেজ থাকবে না, শুধুমাত্র ভিপিএইচ ভোল্টেজ ছাড়া। যখনই সেটটাকে অন করবে তখনই ডিসপ্লেতে লাইটটা আসার কথা। তো সেই সময় কি হবে, সেটটাকে অন করে অন কন্ডিশনে তুমি এই প্রত্যেকটা বল তোমাকে এরকম, তখন তোমাকে ভোল্টেজ রেঞ্জে দিয়ে, ঠিক আছে, মিটার খেয়াল রাখো, মিটার কিন্তু ভোল্টেজ রেঞ্জে দিয়ে চেক করতে হবে। ভোল্টেজ রেঞ্জে দিয়ে সেটটাকে অন করে কিন্তু তখন তোমার কিন্তু এই উল্টো পাল্টা দিলে হবে না। ভোল্টেজ চেক করছো তুমি, যে ভোল্টেজটা আইসিটা সাপ্লাই দিচ্ছে কিনা, সেক্ষেত্রে তুমি গ্রাউন্ডে কালোটা রাখো, রেডটা তুমি দিয়ে এক এক করে ভোল্টেজ, ধরো সেটটাকে অন করে আমার এই লেগে 1.8 ভোল্টেজ আসার কথা, তুমি সেটটাকে অন করে দেখো যে এই লেগে 1.8 ভোল্টেজ আসছে কিনা। এই লেগে আমার 2.8 ভোল্টেজ আসার কথা, তবেই ডিসপ্লে কাজ করবে। এখানে 2.8 ভোল্টেজ আসছে কিনা। এই লেগে 3.7 ভোল্টেজ আসার কথা, তো এই লেগে 3.7 ভোল্টেজ আসছে কিনা। এই লাইনে পজিটিভ 5 ভোল্ট আসার কথা, পজিটিভ 5 ভোল্ট আসছে কিনা। যদি না আসে তখন দেখতে হবে যে এখানে 1.8 আসছে, এখানে 3.7 আসছে, এখানে 5 ভোল্ট আসছে না। তখন তোমার ওই লাইন ধরতে হবে, যে ওই লাইন থেকে এই আইসি পর্যন্ত যে লাইন এসছে, এই লাইনে এই লাইনটা যে আইসিতে গিয়েছে, তাহলে সেই আইসিটা এখানে ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছে না, যার কারণে ডিসপ্লেটা অন হচ্ছে না। হট টেস্টিং মানে ভোল্টেজ টেস্টিং। আর এক হয় ডাটা ক্লক লাইন, যেটা ডিওসে দিয়ে চেক হয়, ডিজিটাল অসিলোস্কোপ, ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ। ওটা পরে আসছি, ওটা অনেক ডিপের ব্যাপার, কিন্তু লাগভাগ তোমার 90% কাজ মিটার দিয়ে হয়ে যায়, 95% কাজ ডিওসের প্রয়োজন খুব কমই পড়ে। হট টেস্টিং সবসময় সেট অন করে বা ভোল্টেজ ইনপুট করে হট টেস্টিং করতে হবে, যে আমার এই পয়েন্টে এত ভোল্টেজ আসার কথা, অন করার পরে সেট, তবে আসলে ডিসপ্লে গ্রাফিক্সটা তৈরি হবে, তো সেই সমস্ত ভোল্টেজটা এই সমস্ত পিনে আসছে কি না, এটা তোমাদের হট টেস্টিংয়ে বোঝা যাবে। তাহলে আশা করি তোমরা হট টেস্টিং বুঝতে পেরেছো। মূলত এই দুটো টেস্টিংই রিপেয়ার হয়। আমি আজকে যে টেস্টিং তোমাদের বলছি, এই টেস্টিংয়ের প্রয়োজন খুব কমই পড়ে, আর খুব কমই লোক এই টেস্টিং সম্বন্ধে জানে, যেটা হচ্ছে ওহম মুড টেস্টিং। আর এই টেস্টিংটা কখন প্রয়োজন পড়ে, আমি নিজে এরকম সমস্যায় পড়েছিলাম, এই জন্য আমাকে বাধ্য হয়ে সমস্ত জায়গা ঘেঁটে এরকম কিছু সলিউশন বের করতে হয়েছে। আর কিছু ইনস্টিটিউট আছে যারা এই সমস্ত বিষয়ে তোমাকে নলেজ দেবে। হট টেস্টিং, কুল টেস্টিং বুঝতে পেরেছো? আমাকে একটুখানি কনফার্ম করো যে হট টেস্টিং, কুল টেস্টিং বুঝতে পেরেছো কিনা। হট টেস্টিং, কুল টেস্টিং বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এইবার আমি তোমাদের বলছি ওহম মুডে টেস্টিং। ওহম মুডে টেস্টিংটার অর্থ হলো যে মুডে আমরা রেজিস্টার চেক করি, যেই রেজিস্টার কত কের বা কত ওহমের আছে, সেটা হলো ওহম মুড টেস্টিং। এটা করতে গেলে আমাকে রেজিস্ট্যান্সের মুডে যেতে হবে, যেখানে রেজিস্ট্যান্স চেক হয়। এখানে দেখো এই মোডে কিন্তু রেজিস্ট্যান্স চেক হবে, যে রেজিস্ট্যান্স কত কের। এই 1 কিলো ওহম, ঠিক আছে, লাগভাগ এটা 2 কিলো ওহমের রেজিস্টার আছে। এই যে মুড, এই মুডে চেক হবে তোমার ওহম মুড টেস্টিং। এটা কখন প্রয়োজন পড়বে, এই টেস্টিংটা না হলেও চলবে, না জানলেও চলবে, কিন্তু এটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে। অর্থাৎ যখন দেখবে তোমার জিআর ভ্যালু সব ওকে আছে। আমি একটা স্পিকার সেকশনের সমস্যায় পড়েছিলাম,
সমস্ত জিআর ভ্যালু ওকে, আইসির প্রত্যেকটা পয়েন্টের জিআর ভ্যালু ওকে, টিপস যে পয়েন্ট আছে সেখানেও জিআর ভ্যালু ওকে, সমস্ত আইসি চেঞ্জ করে ফেলেছি, তারপরও স্পিকার বাজছে না। আমি তখন কি করলাম, সেম একটা সার্কিট নিয়ে সেখানে জিআর ভ্যালু নিলাম। কোন মুডে? বিপি মুডে, যে মুডে কুল টেস্টিং করা হয় সেই মুডে সেই সমস্ত টিপের ধরো জিআর ভ্যালু নিয়েছি। এর জিআর ভ্যালু ওর জিআর ভ্যালু সবই সেম আছে, তারপরও আমাদের স্পিকার কাজ করছে না। তখন আমাকে বাধ্য হয়ে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ভিডিও কেটে যাচ্ছে, আসছে না, আপনার আওয়াজ কেটে কেটে আসছে। দাঁড়াও, নেট অন করে দেখো তো এই নেট কাজ করছে নাকি, কেবিল নেট। তুমি কেবল নেট কাজ করছে নাকি একবার দেখে নিয়ে চলছে। ওটা তো আমার নেট কানেক্ট হয়েছে তোমার। হ্যালো, এবার ক্লিয়ার আসছে? দেখো ছবি কেটে কেটে যাচ্ছে নাই? হ্যাঁ, না না, একদম এসছে। ঠিক আছে এবার। আচ্ছা, এই ছবি কেটে কেটে যাচ্ছিল কখন দিয়ে? কে বলবে? ছবি কেটে কেটে যাচ্ছিল কখন দিয়ে? অনেকক্ষণ দিয়ে নাকি? আমি যখন জিজ্ঞাসা করলাম তোমাদের কাছে তার আগে দিয়ে? কেটে কেটে বলছি। না না, তারপরে। আচ্ছা, তার মানে একটুখানি সময়, তাই তো? এখনো বাজছে? না না, একদম আরো ক্লিয়ার চলছে। কোন নেট কানেক্ট করেছো তুমি? ঠিক আছে। এইবার কি হয়েছে, আমার জিআর ভ্যালু সব ওকে আছে। আমি দুটো সেট, একটা রানিং সেট থেকে আর একটা যেটা তোমার স্পিকার চলছে না তার থেকে যখন কম্পেয়ার করছি তখন জিআর ভ্যালু সেম, সব সেম, তবুও কাজ করছে না। তার মানে কি হয়েছে, আমার কোনো একটা লাইনের রেজিস্ট্যান্স, যেটা ধরো 10K রেজিস্ট্যান্স, জলে পড়ার কারণে বা কোনো রকম সমস্যার জন্য ধরো একটা লাইনে ওই 10K রেজিস্ট্যান্সটা বেড়ে গিয়েছে, অর্থাৎ রেজিস্ট্যান্স হাই হয়ে গেছে। 10K জায়গায় সে 20K 17K হয়ে গেছে, যার ফলে স্পিকার লাইনে তোমার গড়বড় হচ্ছে, স্পিকার কাজ করছে না। তো আমি যখন ওহম মুডে টেস্ট করি দুটো সেট কম্পেয়ার করে, তখন ওহম মুডের রিডিং কিন্তু সম্পূর্ণ আলাদা আসবে। ধরো তুমি এটা কাজ করলে, তো একটা গ্রাউন্ডে ধরলে, একটা কয়েলের মাথায় ধরলে, এরকম ওহম মোডে রিডিং আলাদা আসবে। এখানে 54 কিলো ওহম, 48 কিলো ওহম। আমি তখন কি করেছি, এই ওহম মোডে প্রথমে ওই আইসির আর ওই টিপসের যত রকম লাইন আছে সমস্ত জায়গায় এই তোমার জিআর ভ্যালু ওহম মোডে নিয়েছি, যেটা রানিং সেট। এইবার এক জায়গায় তোমার গিয়ে দেখি আমি, আর যখন আমি যেটা চলছে না সেই সেটের সাথে যখন সেম পরিমাপ নিচ্ছি আমি ওই ওহম মুডে, তখন দেখা যাচ্ছে এক জায়গায় ওতে হচ্ছে তোমার 15 কিলো ওহম রিডিং আসছে, আর তোমার যে সেটটা চলছে না সেখানে এসে দেখা যাচ্ছে 60-70 কিলো ওহম রিডিং আসছে। তখন ওই ব্যতিক্রমটা ওখানে পেয়ে গেছি আমি। তখন ওই লাইনটাকে ধরে আমি দেখলাম যে ওই রেজিস্ট্যান্সটা হাই হয়ে গিয়েছে, যেখানে তোমার 10K রেজিস্ট্যান্স থাকার কথা সেখানে 20K রেজিস্ট্যান্স হয়ে গেছে।
গিয়ে ওই লাইনটাকে গার্ড করে দিচ্ছে। আর রেজিস্টার যত হাই হবে তত তোমার ভোল্টেজ বাধা দেবে। এই জন্যে মানে মারণাস্ত্র হিসাবে খুব কমই প্রয়োজন পড়ে ওহম মুডে টেস্টিংটা করতে হয়, কিন্তু মূলত দুটো মুডেই হয়, কুল টেস্টিং আর হট টেস্টিং। কুল টেস্টিং আর হট টেস্টিং ক্লিয়ার হলে তোমাদের আর মোটামুটি কিছু লাগবে না। আর কি পড়ে আছে কি আর, আচ্ছা লেগ আইসি বল আইসি সম্বন্ধে সবাই নিশ্চয়ই জানো যে লেগ আইসি কোনগুলো বলে, বল আইসি কোনগুলো বলে। এই যে যেগুলো পিন আছে এরকম, এগুলোকে লেগ আইসি বলা হয়। আর এই সরি, এগুলোকে বল আইসি বলা হয়। আর যেগুলো এই যে লেগ 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 টানা টানা, এগুলোকে লেগ আইসি বলা হয়, লেগ আইসি। আর এখানে এই যে একটা, এই যে লেগ টানা টানা, এগুলোকে লেগ আইসি বলা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সবাই আইসি তলা বসানোর আগে নোজ পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। নোজ পয়েন্টটা সবাই খেয়াল রাখবে। প্রত্যেকটা আইসির, এমন কোনো আইসি নেই যার নোজ পয়েন্ট থাকবে না, প্রত্যেকটা আইসির নোজ পয়েন্ট থাকবে। নোজ পয়েন্ট অনুযায়ী কিন্তু আইসির কাউন্টিং হয়। কাউন্টিংটা কি জিনিস? কাউন্টিং হচ্ছে এই যে আইসিটা, এই বলটা কত নাম্বার বল, এই বলটা কত নাম্বার বল। তুমি যখন এইভাবে এটাকে গুনে আসবে না, তখন এটা 26 হবে ধরো, আর এইভাবে গেলে 15 হবে। তো এই কাউন্টিং যখন করবে, বল আইসি হোক আর লেগ আইসি হোক, যখন এই বলিং কাউন্টিং করবে যে আমার এই বলটা ডিসপ্লেতে যাচ্ছে, তো এই বলটা কত নাম্বার বল, এটা যখন কাউন্টিং করবে তখন এই কাউন্টিংটা শুরু হবে কিন্তু নোজ পয়েন্ট থেকে। যে আইসিটার নোজ পয়েন্ট কোনতে, সেখান থেকে কিন্তু 1 শুরু হবে। এই জন্য নোজ পয়েন্ট জানাটা খুব প্রয়োজন। প্রত্যেকটা আইসির নোজ পয়েন্ট থাকবে। তুমি যখনই একটা আইসি তুলবে, তো এই আইসি দেখো সব দিকে সমান, তুমি যখন বসাতে যাবে তখন বুঝতে পারবে না যে কোন সাইডে বসাবো আমি, তখন তো ঘুরে বসে যাবে। ওই জন্য নোজ পয়েন্ট কোন দিকে ছিল সেটা খেয়াল রাখতে হবে। আমি ছোট ছোট বিষয়গুলো আজকে টাচ করে যাচ্ছি, কারণ কালকে থেকে পরের ক্লাস থেকে ডেড ফোনের ওপরে ক্লাস করবো, এই জন্যে। এই যে এআইসির নোজ পয়েন্ট কিন্তু এটা। তুমি যখন বলের কাউন্টিং করবে, বল গুনবে, হয় 1 2 3 4 এইভাবে যাবে, এইভাবে যাবে, কিন্তু তুমি কি এখান দিয়ে শুরু করবে, না এখান দিয়ে শুরু করবে, না এখান দিয়ে শুরু করবে, 1 নাম্বার কোনটা ধরবে। তার জন্যে তোমার এই নোজ পয়েন্ট দরকার। প্রত্যেকটা আইসির কিন্তু নোজ পয়েন্ট থাকবে। একটা ছোট্ট আইসিও যদি দেখাই, তো তারও নোজ পয়েন্ট থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রে আইসির নোজ পয়েন্ট দেখাটা অনিবার্য প্রয়োজন। এই আইসিটা যখন তুমি তুলবে, তার আগে কিন্তু আইসিটার নোজ পয়েন্ট দেখে নিতে হবে তোমার। এই দেখো, এই দেখো, দেখো নোজ পয়েন্ট।
প্রত্যেকটা আইসি নোজ পয়েন্ট থাকবে। যত আইসি পাবে নোজ পয়েন্ট, নোজ পয়েন্টটাকে সবার মনে রাখতে হবে যে আইসির নোজ পয়েন্ট কোথায় আছে, নাহলে আইসি তুলে কিন্তু ফেসাতে পড়ে যাবে যে কোন সাইডে ছিল। আবার সেই নোজ পয়েন্ট কাউন্ট করে দাও, প্রত্যেকটা আইসির কিন্তু নোজ পয়েন্ট আছে। এইবার আইসির লেগ কিভাবে গোনা হয়, যে এটা কি এভাবে গুনবো না এভাবে। বর্তমান সময়ে কিছু কিছু চেঞ্জেস আসছে, কিন্তু মূল থিওরি অনুযায়ী আমরা যতটা দেখেছি অ্যান্টি ক্লকওয়াইজ নোজ পয়েন্ট এই কাউন্টিং করা হয়। অর্থাৎ ঘড়ির কাঁটা, এটা কিন্তু নোজ পয়েন্ট এই দেখো নিশানা করা আছে, এই যে ঘড়ির কাঁটা ঘুরবে কিভাবে, এইভাবে টিক 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 করে এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। আইসি যখন গোনা হবে, আইসির পয়েন্ট পিন যখন গোনা হবে অ্যান্টি ক্লকওয়াইজ এই দিকতে শুরু হবে, 1 2 3 4 5 এইভাবে ঘুরবে, এইভাবে এইভাবে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে কাউন্টিং গোনার সময়। আমি যদি এই ধরো, এর হচ্ছে নোজ পয়েন্ট হচ্ছে এই, এর কাউন্টিং কিভাবে হবে, এই এক ধরা হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এইভাবে ঘড়ির কাঁটার বিপরীতে নোজ পয়েন্ট যদি এখানে থাকে উল্টোভাবে কিন্তু কাউন্টিং করা হবে, এইভাবে নয়, ঘড়ির কাঁটার দিক দিয়ে নয়। এটা সবসময় মাথায় রাখতে হবে যে ঘড়ির কাঁটার বিপরীতে, দেখো এই নোজ পয়েন্ট, সব নোজ পয়েন্ট আছে, এইটুকু আইসিরও দেখো নোজ পয়েন্ট আছে। এটা হচ্ছে ডিসপ্লে গ্রাফিক্স আইসি, লাইট আইসি, সব আইসির নোজ পয়েন্ট থাকবে, নোজ পয়েন্ট থাকতেই হবে। এর নোজ পয়েন্ট এই দিকে মার্ক করে দিয়েছে, এমএমসি নোজ পয়েন্ট এই। তো নোজ পয়েন্ট সবাই খেয়াল রাখবে, যখনই আইসি তুলবে মার্ক করে নেবে যে আইসিটা তুলছো, তো এখানে একটা কিছু দিয়ে হালকা একটুখানি স্ক্র্যাচ করে দিলে এরকম একটা বোর্ডে, তো তোমার মাথায় থাকলো যে আমি যে সাইডে স্ক্র্যাচ করে দিয়েছি সেই সাইডে নোজ পয়েন্ট। তো যখন আইসিটা বসাতে যাবে তুমি ওই স্ক্র্যাচ যে সাইডে আছে সেই সাইডে নোজ পয়েন্ট, তুমি নোজ পয়েন্টটা রেখে আইসিটা বসিয়ে দিলে। আমি যেটা করি সেটা তোমাদের বললাম আর কি। আমি আবার যে সাইডে নোজ পয়েন্ট থাকে সেই সাইডে বোর্ডের এক সাইডে হালকা একটু স্ক্র্যাচ করে দিই। কিন্তু বর্তমানে যে 5G সার্কিটগুলো বেরোচ্ছে এখানে স্ক্র্যাচ করারও জায়গা পাওয়া যাচ্ছে না, এমন একটা ব্যাপার। 5G সার্কিট আরও অ্যাডভান্স, মানে তোমরা এইগুলো যদি ঠিকঠাক না বোঝো, 5G সার্কিটে তো আমার নিজেরই মাথা ঘুরছে কোথা দিয়ে কোন লাইন। এটা হচ্ছে বল আইসি, এটা হচ্ছে লেগ আইসি। আচ্ছা, আর কোনো বিষয় ছাড়িয়ে যাচ্ছে কিনা? আচ্ছা, এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে তোমার হট টেস্টিং, কুল টেস্টিং, জিআর ভ্যালু, এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের মনের ভিতরে তাহলে বলো। আমি হয়তো মানে ঠিকঠাকভাবে বোঝাতে পারছি না, কিন্তু হয়তো কোশ্চেনের অ্যান্সার তোমার দিতে পারবো, যে তোমাদের ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে সেরকম। যে যে বর্নিয়াতে যে বর্নিয়া সিমেট্রি ডায়াগ্রামে যে জিআর ভ্যালু, অ্যাকচুয়ালি ওইটা এই জিআর ভ্যালু আসবে, এটা কিভাবে জানতে পারবো আমরা? বর্ণীয়তে
হুম, ধরো আমার এইখান থেকে একটা জিআর ভ্যালু আসবে এত মাপের, কিন্তু এইটা আমরা কনফার্ম জানতে পারবো কি করে এত মাপের যে জিআর ভ্যালু আসবে? বলছি, আমি তাহলে বর্নিওর জিআর ভ্যালুতে চলে যাচ্ছি, ডায়োড ভ্যালু, ঠিক আছে। আইসি অন বোর্ড কানেক্টর, আমি শাওমিতে চলে গেলাম, ভিভো যেখানে খুশি। এইখানে দেখো কোথায় কত জিআর ভ্যালু আসবে, এগুলো কাজ করতে করতে চলে আসে, তবু আমি তোমার কোশ্চেনের আনসারটা দিচ্ছি। এইখানে দেখো পরিষ্কার কিন্তু কোন লেগে কত জিআর ভ্যালু আসবে এখানে কাউন্টিং করে দিয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা লেগের জিআর ভ্যালু কাউন্ট করে দিয়েছে। এইবার আর তোমার এর সাথে অ্যাডজাস্ট হবে না, ঠিক আছে। তার কারণ হচ্ছে এখানে দেখো মিটারের নাম দিয়েছে ফুলক মিটার, সানাওয়া মিটার, সানশাইনের মিটার, আমাদের কারোর কাছেই কিন্তু এই মিটার নেই। এটা কিন্তু এই মিটারের রিডিং, এটা মাথায় রাখতে হবে, আচ্ছা, এর সাথে আমাদের অ্যাডজাস্ট হবে না। কিন্তু হ্যাঁ, আমাদের এটা মাথায় রাখতে হবে যে এখানে যেখানে যেখানে ভ্যালু এসেছে সেই সেই পিনে আমাদের মিটারেও ভ্যালু আসা চাই। ভ্যালু এসেছে মানে এটা কোথাও না কোথাও কানেক্টিভিটি আছে। আর যেখানে ওয়েল এসছে, এই যে ওয়েল, তার মানে কোনো ভ্যালু নেই, 0 0। যেখানে ওয়েল আসবে সেখানে তোমার মিটারে ওয়েল আসুক, কোনো রকম ভ্যালু আসবে না সেখানে তোমার মিটারে। কিন্তু যেখানে যেখানে জিআর ভ্যালু আছে এই সমস্ত পিনগুলোতে, এই সমস্ত পিনগুলোতে কিন্তু জিআর ভ্যালু থাকতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ, এর থেকে তুমি জাস্ট একটা আন্দাজ নিতে পারো যে এই পিনে কি জিআর ভ্যালু আসবে না এটা এনসি আছে, নো কানেকশন আছে। তো তুমি এখানে দেখলে বুঝতে পারবে হ্যাঁ এই মিটারে, এদের মিটারে এই ভ্যালুটা দিয়েছে, তার মানে এখানে কোনো না কোনো জিআর ভ্যালু আছে। তোমার মিটারে যদি কোনো না কোনো জিআর ভ্যালু না দেখায় তার মানে ওই লাইনটা কাটা আছে আইসি থেকে, ওই লাইনটা ওপেন হয়ে গেছে, কেটে গিয়েছে কোনোভাবে। ওখানে এই জিআর ভ্যালু আসা দরকার, 367 না আসতে পারে, তোমার 417 আসতে পারে, কিন্তু আসতে হবে ভ্যালু, এটা মাথায় রাখতে হবে তোমার। যেখানে ভ্যালু আছে সেখানে ভ্যালু আসতে হবে 95% ক্ষেত্রে। বর্ণীয় তো বিশাল কিছু আপডেট করেছে, ঠিক আছে। কিছু ভুল আছে, কিছু কিছু বর্ণীয়র ভিতরেও কিছু কিছু ভুল আছে, সেটা নয়, কিন্তু বাড়ি আপডেট। একটা একটা প্যাড ভ্যালু পর্যন্ত দিয়ে দিয়েছে, শুধু তাই নয় আইসির প্যাড ভ্যালু পর্যন্ত দিয়েছে। এখানে যদি তুমি দেখো যে কোনো আইসি যদি কাজ করছে না আইসি চেঞ্জ করার পরেও, এই যে অন বোর্ড আইসি, তো এখানে গেলে যে কোনো একটা নিয়ে নিলাম, নেট স্লো চলছে। এই যে দেখো এখানে একটা একটা আইসির জিআর ভ্যালু দিয়েছে, একটা আইসির, এখানে ওয়েল আসবে, এখানে 495 আসবে, এখানে ওয়েল আসবে, এখানে 400 ভিভ্যাটের কানেকশান। আরে বড়িয়া, মানে তোমার কি বলবো, রিপেয়ারিং খুব সহজ করে দিয়েছে, শুধু তোমার নলেজের বেস স্ট্রং হওয়া দরকার আছে। যে এখানে ভিভ্যাট লাইন, তো ভিভ্যাটের লাইনে কত ভোল্টেজ আসা দরকার, ঠিক আছে। ভিপিএইচ লাইন কি, ভিভ্যাট লাইন কি, ডিএমডিপি কি, ভিরেগ লাইন কি, এসপিএমআই ক্লক কি, এসপিএমআই ডাটা কি, ঠিক আছে। খুব ভালো আপডেট বর্ণীয় দিচ্ছে, সেটা নিয়ে কথা নয়, কিন্তু আমাদেরও আপডেট হতে হবে, এটাই ব্যাপার। প্রত্যেকটা আইসির প্যাড ভ্যালু, জিআর ভ্যালু ওখানে দিয়ে, এবার 100% এদের সাথে ম্যাচিং করবে তা নয়, কিন্তু এখান দিয়ে তুমি একটা
আন্দাজ পেয়ে যাবে যে হ্যাঁ এই লেগটাতে রিডিং আসার প্রয়োজন আছে। এবার কাজ করতে করতে যত নিয়ে ঘাঁটবে তত তোমার এক্সপিরিয়েন্স বেড়ে যাবে। তাছাড়া সাপোর্টের জন্য তো আরও তোমরা যে সমস্ত ইনস্টিটিউট দিয়ে ট্রেনিং করবে, ধরো যখন বুঝতে পারবে না তখন বলবে যে এই লেগটাতে এরকম হচ্ছে, তো তার নিশ্চয়ই কিছু না কিছু নলেজ আছে, সে বলবে না ওখানে ওরকম রিডিং আসার কথা নয়, ওখানে রিডিংটা আসবে কি আসবে না, সেখান দিয়ে অবশ্যই তোমাকে গাইড করবে। আমাদের যেরকম সব গাইডের জন্য বিভিন্ন ইনস্টিটিউটের সাথে যুক্ত আছি আমরা, প্রত্যেকটা এগুলো গ্রাউন্ড বিপ দেবে, এখানে রিডিং আসবে, এরকম সব প্যাড ভ্যালু। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কালকে থেকে ডেড ফোনের ওপরে ক্লাস শুরু হবে এবং ডেড ফোনের ক্লাস 2-4টে কমপ্লিট করার পরে লাইভ ডেড ফোন রিপেয়ার হবে। সব ফোন রিপেয়ার হবে এরকম কোনো বিষয় নয় যে 100% মানে কোনো ব্যক্তি বলতে পারবে না আমি 100টা সেট সারিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু আমাদের সিস্টেম সঠিক হওয়া দরকার, যে আমার সমস্যা পাই আমি মাথায় চিকিৎসা চালিয়ে দিলাম, মাথা ব্যথা করছে পায়ে হাতুড়ির বাড়ি মারলাম, এরকম করলে হবে না। বিষয়টা হচ্ছে এটাই যে সিস্টেমটাকে জানতে হবে, যে কি সিস্টেমে আমাকে এগোতে হবে, যেটাকে বলে তোমার টার্বল শুটিং। মানে কোন সেকশনের পর কোন সেকশন, ব্যাটারি সেট অন হচ্ছে না তো ফার্স্টে ব্যাটারি কানেক্টরে শর্ট আছে নাকি চেক করতে হবে, তারপর ভিপিএস লাইন শর্ট করতে হবে, তারপর চেক করতে হবে, তারপর ভিরেক লাইন শর্ট এই শর্ট আছে কিনা চেক করতে হবে। এই সমস্ত লাইন শর্ট কনফার্ম হয়ে তারপরে হট টেস্টিংয়ে চেক করতে হবে। স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা চেকিং হবে একটা ডেড ফোন আসলে সেটা দেখার বিষয়। যে ফোন ডেট আসে মানে আমি হিট করা শুরু করে দেবো, এইচি হিট করব, মনে হয় অন হয়ে যাবে। এখন আর সেরকম সার্কিট নেই, ঠিক আছে। এখন সার্কিট সম্পূর্ণ আলাদা, হিট করে কোনো ফোনই অন করা সম্ভব নয়। যদিও বা কোনো ফোন অন হয়ে যায় যেগুলো সিপিইউর প্রবলেম থাকে, হালকা হিট করলে, বেশি হিট করলে তো সেট যাবেই, নষ্ট হয়ে যাবে। তার কারণ প্রত্যেকটা আইসি পেস্টেড, ওই আইসির ভিতরে যখনই তুমি ওপর দিয়ে হিট করবে তো ওই ভিতরের বলগুলো সব এক জায়গায় হয়ে যাবে গলে। ঠিক আছে, কোনো আইসি হিট করা যাবে না এখন প্রপার যেখানে সমস্যা। এই দেখো, আইসি চেঞ্জ করা কোনো ফ্যাক্টর নয়। তুমি যদি এখন মোবাইলের চার্জিং সকেট ঠিকঠাক চেঞ্জ করছো তো প্র্যাকটিস করতে করতে তোমার আইসি চেঞ্জ করাও মোবাইলের সকেট চেঞ্জ করার মতো হয়ে যাবে, আইসি চেঞ্জ করা। কিন্তু এক্স্যাক্ট কি প্রবলেমটা কি এই আইসি দিয়েই আসছে এটা বোঝাটাই বড় ব্যাপার। আইসির পর আইসি চেঞ্জ করে গেলাম, প্রবলেম অন্য জায়গায়। এক্স্যাক্ট প্রবলেমটা আইডেন্টিফাই করাটাই ব্যাপার। আইসি চেঞ্জ তো যে সেট প্র্যাকটিস করবে, কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকলে হয়ে যাবে। ও 2-5টা সেট নষ্ট করে ফেলবে, তারপর ঠিক বল করা শিখে যাবে। ঠিক আছে, কিন্তু প্রবলেম এক্স্যাক্ট কি সিস্টেমে এগোতে হবে, এই আইসিটাকে কেন, এই আইসিটা আমি চেঞ্জ করছি, কেন চেঞ্জ করছি আইসিটা, এর পিছনে কি কোনো যুক্তি আছে, আইসিটা কেন চেঞ্জ করব আমি, এটাই হচ্ছে জানার বিষয়। তো এই জন্য স্টেপ বাই স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে কাজ করতে হবে। আন্দাজে হিট করলে কোনো সেটি রান হবে না, ঠিক আছে। তো আজকের এই পর্যন্ত, পরবর্তীতে ডেড ফোনের ওপরে ক্লাস নিয়ে আসছি। তারপর যদি বলো এক একটা সেকশন বাই ক্লাস নিয়ে আসবো, মানে একদিন সিমটাকে শেষ করব, যে সিম যদি না পায় তাহলে হার্ডওয়্যার সফটওয়্যার কত না দিক দিয়ে সিমের প্রবলেম আসতে পারে, আর কি কি চেক করলে সিমের প্রবলেম ঠিক হবে, এ টু জেড। যদি ডিসপ্লে ধরি তো ডিসপ্লে এ টু জেড ফাংশন ডিসপ্লের, যে কোন কোন পিনে কত রিডিং আসা দরকার, কোন কোন পিনে কত ভোল্টেজ আসা দরকার, সফটওয়্যারের সমস্যা থেকে ডিসপ্লে প্রবলেম এটা কিভাবে বুঝবো, এ টু জেড। যে কোনো সেকশন ধরলে সেই সেকশন বাই সেকশন ভাগ করে নিতে হবে, সব যে কোনো পার্টে পার্টে ভাগ করে নিতে হবে। তুমি মোবাইলের ভিতরে মানে যেটা হলে তোমার জালের মতো ড্রয়িং, ঠিক আছে, তুমি যদি সেকশন বাই সেকশন ভাগ করে না নাও কিছু বুঝতে পারবে না। সে যাই হোক, সবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডেড ফোন রিপেয়ার করা। আমি যে ডেড ফোন রিপেয়ার সব জানি বলছি না,
আমি নিজেও এখনো অনেক কিছুই জানি না, ঠিক আছে, কিন্তু কন্টিনিউ চেষ্টা করে চলেছি, ট্রেনিং নিচ্ছি, নিত্য নতুন ট্রেনিং নিয়ে নিত্য নতুন সেখান দিয়ে কিছু শেখা যায়, এই আর কি। মানে সমস্ত জায়গার নলেজ এক জায়গায় করার মতো একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা নয় যে ডেড ফোন 100% 100টা রিপেয়ার হবে। তবে হ্যাঁ, আমাদের কাছে বর্তমানে 100টার ভিতরে 80টা রিপেয়ার করে দেওয়ার মতো নলেজ আছে। এটা 100% 100টায় 80 হয়ে যাবে, ঠিক আছে। আর বাদ বাকিটা কেন অন হলো না বলে দিতে পারবো যে হ্যাঁ এই কারণে অন হয়নি, বা এইখান দিয়ে সমস্যা আসতে পারে। সবচেয়ে সব কিছু পসিবল নয়, কারণ যে যদি কোনো সেটের সিপিইউ প্রবলেম দাঁড়িয়ে যায় তো সিপিইউ চেঞ্জ পসিবল নয় সব সেটের। সিপিইউ চেঞ্জ করতে গেলে সেট প্রোগ্রামিং করতে হবে, এমএমসি চেঞ্জিং করতে গেলে প্রোগ্রামিং করতে হবে, ঠিক আছে। কিছু কিছু প্রোগ্রামিং সিপিইউরই নিজস্ব প্রোগ্রামিং হয় চায়নায়, যেখান দিয়ে সিপিইউটাকে ম্যানুফ্যাকচার করছে, সেখানে সিপিইউর ভিতরে প্রোগ্রামিং হয়। প্রত্যেকটা আইসির নিজস্ব প্রোগ্রামিংয়ে চলে প্রত্যেকটা আইসি। সিপিইউ চেঞ্জ করার যখন বিষয় আসবে, সব ফোনে সিপিইউ চেঞ্জ করা পসিবল নয়। কোন কোন কন্ডিশনে সিপিইউ চেঞ্জ করা যাবে, কোন কোন কন্ডিশনে চেঞ্জ করা যাবে না, সেগুলো জানার বিষয়। হ্যাঁ, আমার শরীরটা ভালো নেই, আজকের আমি শেষ করছি। আর পরবর্তীতে আমি ডেড ফোনের ওপরে স্টেপ বাই স্টেপ ক্লাস আনবো এরপরে। হ্যালো হ্যালো, ঠিক আছে দাদা, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। কোনো কোশ্চেন? ঠিক আছে, আজকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 5 জন ক্লাস করছিল। বেশ না, আর 9 জন।